ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসির শেষ পর্যায়ের শিক্ষার্থী অথবা অলরেডি এইচএসসি পাশ করে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সহ অন্য যে কোনো পছন্দের ইনস্টিটিউশনে ভর্তির প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমার এই লেসনগুলো নিবেদিত। আমার এই লেসনগুলো আমার চ্যানেলের এইচএসসি সায়েন্স নামের যে প্লেলিস্ট রয়েছে সেখানে থাকবে। তোমরা সময় সুযোগ মতো তা দেখে নিবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এই ৩টা বিষয়ের উপরে লেসনগুলো থাকবে। আসলে এই ধরনের কম্পিটিটিভ টেস্টে একটা ভারসাম্যপূর্ণ প্রস্তুতি ছাড়া চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। যেমন পরীক্ষার হলে তোমার হাতে উত্তর দেওয়ার মতো অনেক কিছু ছিল, কিন্তু তোমার সময় নাই। অর্থাৎ তোমার চিন্তা এবং লেখায় কোনো গতি নেই। তুমি অল্প কয়েকটা প্রশ্নের উত্তর দিতে গিয়েই সমস্ত সময় নষ্ট করেছ। তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তোমার পেটের বিদ্যা পেটেই রয়ে গেল, কেউ তো আর জানলো না সেটা। অথবা যদি এমন হয় তোমার হাতে পর্যাপ্ত সময় আছে, কিন্তু উত্তর দেওয়ার মতো তেমন কিছু নেই। অর্থাৎ তোমার বিষয়গুলোর উপরে জ্ঞান নেই অথবা কনসেপশন ক্লিয়ার নাই। সেক্ষেত্রেও কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। যেমন আমাদের সময়ে ফিজিক্সের 20টা, কেমিস্ট্রিতে 20টা এবং ম্যাথমেটিক্সে 20টা প্রশ্ন, মোট 60টা প্রশ্ন থাকতো। সময় নির্ধারিত থাকতো প্রতিটা 3 মিনিট করে 180 মিনিট। কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে শুনি ও দিয়েছে 50টা প্রশ্নের উত্তর, ও দিয়েছে 55টা, আরেকজনে এমনকি 60টা প্রশ্নের উত্তর দিয়ে আসছে। কিন্তু রেজাল্টের পরে দেখা গেল এদের অনেকেই এমনকি ওয়েটিং লিস্টেও নাই। বরং 30টা প্রশ্নের উত্তর দিয়ে আসছে এরকম ছেলে চান্স পেয়ে গেছে। না, এর অর্থ এই না আমি কম প্রশ্নের উত্তর দিতে বলছি। পারলে সব প্রশ্নের উত্তর দিয়ে দাও। উত্তর দেওয়াই তো উদ্দেশ্য। উত্তর দেওয়ার জন্যই তো এসেছো। কিন্তু উত্তরগুলি যেন কারেক্ট হয়। তা আমার এই চ্যানেল ফলো করে গেলে তোমাদের সময়জনিত দুর্বলতা এবং কনসেপশন জনিত দুর্বলতা দুটোই কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। কিছু প্রশ্ন এখানে উপস্থাপন করা হবে এবং তার সলিউশন আমি করব। এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্নটা পেয়ে যে ভিডিও পজ করবে এবং নিজে আগে চেষ্টা করবে এটা সলভ করার জন্য, তারপর আমার সলিউশন দেখবে, সে কিন্তু সবচাইতে বেশি উপকৃত হবে। তার আশাতীত উন্নতি ঘটবে। এটা আমি জোর দিয়ে বলতে পারি। আর যে প্রশ্ন দেখবে এবং সাথে, সাথে সলিউশনে দেখবে, এটা নোট বইয়ের মতো হয়ে যাবে। এতে খুব বেশি কিন্তু এইসব আ ও সলিউশন কখনোই মনে দাগ কাটে না। এগুলিতে তেমন কোনো লাভও হয় না। এগুলি ঝাপসা জ্ঞান। ঝাপসা জ্ঞান নিয়ে এইসব কম্পিটিটিভ টেস্টে অ্যা ও ও উত্তীর্ণ হওয়া খুবই মুশকিল। এখানে আরেকটা কথা হলো, খুব বেশি প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করার সুযোগ কিন্তু আমার নাই। কিন্তু এগুলি প্রত্যেকটা প্রশ্নই একেকটা জ্ঞানচক্ষু খুলে দেওয়ার মতো। এর আলোকে তোমরা খোলা চোখ নিয়ে তোমাদের জগৎ তোমরা দেখে নিবে। আমি একটা প্রশ্নের সমাধান করে দেব, সেই আলোকে তুমি যা পাবে বই পুস্তকে সব সমাধান করার চেষ্টা করবে। এটাই হবে তোমার সর্বোত্তম প্রস্তুতি। এটা আমি জোর দিয়ে বলতে পারি। ঠিক আছে, প্রশ্ন উত্তর এটা পর্বে একটা যাচ্ছি। ভেক্টর এডিশন সংক্রান্ত প্রবলেম। A piece of stone is thrown with an initial velocity of 53.55 meter per second at an angle of 30 degree with the horizontal. When will it move at 45 degree with the direction of the initial velocity? What will be its velocity at that time? অর্থাৎ একটা পাথরখণ্ড আনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে 53.55
মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারা হলো। কখন এটা এই আদি বেগের সাথে 45 ডিগ্রি কোণে চলতে থাকবে এবং তখন এটার বেগ কত হবে? আশা করি প্রশ্নটা পরিষ্কার বোঝা গেছে। এখন তোমরা ভিডিও পজ করো, নিজে আগে চেষ্টা করো যেভাবে পারো, তারপর আমার সলিউশন দেখো। সলিউশন: যে কোনো ভেক্টর এডিশন সংক্রান্ত প্রবলেম সলিউশনের তিনটাই ধাপ। 1 নাম্বার ধাপ হচ্ছে ভেক্টর সমীকরণটা লিখতে হবে। 2 নম্বর ধাপ হচ্ছে এই সমীকরণের উপর ডিপেন্ড করে এটা সংশ্লিষ্ট ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হবে। 3 নাম্বার ধাপ হচ্ছে এই ডায়াগ্রাম থেকে জিওমেট্রিক্যালি কোয়ান্টিটিগুলি বের করতে হবে। তো প্রথম ধাপে আসি। পাথরখণ্ডটা ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করার পর এটা আরেকটা ভেক্টর এটার সাথে এসে যোগ হলো, সেটা হলো জিটি। তো ইউ এর সাথে জিটি যোগ হয়ে একটা লব্ধি ভেক্টর তৈরি করলো, লব্ধি বেগ, সেটা হলো ভি। সুতরাং ভি হচ্ছে ইউ প্লাস জিটি, এই দুইটার লব্ধি। তাহলে আমি দ্বিতীয় ধাপে আসি, ডায়াগ্রামটা আঁকতে হবে। সেটা হলো ইউ, এই ভেক্টরটার কিন্তু মান এবং দিক দুইটাই জানা আছে। হ্যাঁ, দিক হচ্ছে আনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হয়েছে, মান হচ্ছে যেটা। সুতরাং আমি এই ভেক্টরটা প্রথমে আঁকবো। এই জিটি ভেক্টরটার কিন্তু আমার দিক জানা আছে, ভার্টিক্যালি ডাউন, কিন্তু আমার মান জানা নাই। সুতরাং এটা ভার্টিক্যাল। আবার ভি ভেক্টরটার দিক আমার জানা আছে, মান জানা নাই। সুতরাং কারণ এটা ভি ভেক্টরটা বলছে আদি নিক্ষেপণ কোণের সাথে, মানে এই যে এই রেখাটার সাথে 45 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি তো এটা চলে গেল, আর এখানে 15 ডিগ্রি, এইটা হচ্ছে দিক। সুতরাং এই দিকে আমি ভেক্টরটা আঁকবো, এই দিকে আমি এর থেকে নিচ দিকে এই ভেক্টরটাকে যেখানে বি বিন্দুতে কাট করে সেটাই হচ্ছে আমার পয়েন্ট। সুতরাং ও এ বি এইটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। এখন ও এ বি এই ত্রিভুজের সবগুলি কোণে আমার জানা আছে, এটা 60, এটা 45, 60 আর 45 105, এই তিন কোণের সমষ্টি যেহেতু 180, সুতরাং এটা 75। সুতরাং এই ত্রিভুজের উপরে আমি এখন তৃতীয় ধাপে যাব। এই ত্রিভুজের উপরে সাইন রুল অ্যাপ্লাই করব। হ্যাঁ, যে লেখা আছে এখানে, অ্যাপ্লাইং রুল অফ সাইন টু ট্রায়াঙ্গেল ও এ বি, জিটি বাই সাইন 45, এই যে জিটি বাই সাইন 45 সমান 53.55 বাই সাইন 75, এই বাহু বাই সাইন 75 সমান হবে ভি বাই সাইন 60। তো এই সমীকরণ থেকে পেয়ে যাব আমরা জিটির মান বা টির মান। জির মান বসে টির মান কত হলো? 4 সেকেন্ড। আর এই সমীকরণটা থেকে আমরা পেয়ে যাব ভি এর মান, ভি 48 মিটার পার সেকেন্ড। উত্তর হচ্ছে আফটার 4 সেকেন্ড 48 মিটার পার সেকেন্ড। তো তোমাদের বোঝার সুবিধার্থে এটার সাথে একটু লেস জুড়ে দিয়েছি, পরে একটা দিয়েছি অ্যানালাইসিস দেখো। আদি নিক্ষেপণ কোণের সাথে 45 ডিগ্রি কোণে চলার ঘটনাটি ঘটবে পাথর ছোড়ার 4 সেকেন্ড পর। এই যে 4 সেকেন্ড, এই যে প্রজেক্টাইল এই সঞ্চার পথ ধরে এই পাথরখণ্ডটা আসলো, আসার পরে এই পি বিন্দুতে যখন আসবে তখন এটা হরাইজন্টাল অ্যাঙ্গেলের লাইনের সাথে 15 ডিগ্রি থাকতে হবে। এইটাকে যদি তুমি এই ভেলোসিটি, এই যে এটা আদি নিক্ষেপণ কোণের সাথে এই যে 45 ডিগ্রিতে আসলো, এই বিন্দুতে আসার পরে এটার পাথরটার বেগ হবে 48 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে মূল ঘটনাটা ঘটবে পি বিন্দুতে। এটা কোনো সলিউশনের অংশ না, তোমাদের বোঝার জন্য এটা আমি দিলাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। এটা কেমিস্ট্রির অন্য এক ধরনের একটা প্রশ্ন। এই প্রশ্ন কোনোদিন কোনো পরীক্ষায় আসেও নাই, আর আসবে বলেও মনে হয় না। তারপরেও আমার প্রথম ভিডিওতে এই প্রশ্নটা আমি নিয়ে আসলাম, কারণ তোমরা কেমিস্ট্রি পড়বে, তো কেমিস্ট্রি কি জিনিস সেটা দেখানোর জন্যই আমি এই প্রশ্নটা নিয়ে আসলাম। এই প্রশ্নটা সলিউশন করার মাধ্যমে তোমরা বিশ্বের একটা
অতি আশ্চর্য ব্যাপার দেখবে, প্লাস কনভার্সন কিভাবে করতে হয় সেই জিনিসটা শিখতে পারবে। প্রশ্নটা হলো, হাউ মাচ টাইম ইজ রিকোয়ার্ড টু কালেক্ট 1 drop of water at a collection rate of 1 million molecules of water per second? অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন মানে 10 লক্ষ 1 মিলিয়ন পানির অণু সংগ্রহ করে গেলে 1 ফোঁটা পানি সংগ্রহ করতে কত সময় লাগবে? আমি দুইটা ইঙ্গিতও দিয়ে দিয়েছি। অ্যাভোগাড্রোস নাম্বার অনেকের মনে থাকে না, 6.02 ইন্টু 10⁻23, আর একটা হচ্ছে 20 ড্রপস অফ ওয়াটার মেক 1 ml, অর্থাৎ 1 মিলিলিটারের ভিতরে 20 ড্রপ পানি আছে। এখন তোমরা চেষ্টা করো, ভিডিও পজ করে রেখে তোমরা চেষ্টা করো, তারপরে আমার সলিউশন দেখো। সলিউশন, রিকোয়ার্ড টাইম সমান 1 সেকেন্ড বাই 10⁻6 মানে 1 মিলিয়ন মলিকুলস। এটা দিয়ে শুরু করলাম। এখানে যে ফ্যাক্টরগুলি আছে এগুলি কনভার্সন ফ্যাক্টর, এগুলি সবগুলির ভ্যালুই কিন্তু অ্যাকচুয়ালি 1। যেমন 1 আওয়ার সমান 3600 সেকেন্ড, এটাকে যদি 3600 সেকেন্ডে ভাগ দাও তাহলে এটা সমান হবে 1। বিপরীত ক্রমে 3600 সেকেন্ড বাই 1 আওয়ার, এইটা সমান 1। সবগুলি ফ্যাক্টরি ভ্যালু অ্যাকচুয়ালি 1। হ্যাঁ, এইটাও একটা সত্য, মানে এই প্রবলেমের জন্য 1 সেকেন্ড সমান 10⁶ মলিকুলস, অর্থাৎ 1 সেকেন্ড বাই 10⁶ মলিকুলস, এটার ভ্যালু 1। আবার 10⁶ মলিকুল বাই 1 সেকেন্ড, এটার ভ্যালু হতো 1। সুতরাং আমি প্রশ্ন করতে পারো, এইটা দিয়ে শুরু করলাম কেন? এইটা দিয়ে শুরু করলাম কারণ আমার দরকার রিকোয়ার্ড টাইম। যেহেতু টাইম দরকার, এমন একটা ফ্যাক্টর দিয়ে আমাকে শুরু করতে হবে যেটা উপরে টাইম আছে, এই জন্য এটা দিয়ে শুরু করলাম। আর এই কনভার্সন করার সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে ভুলের কোনো সম্ভাবনা নাই। তোমার একটা দিয়ে শুরু করবা, তারপরে সেই ইউনিটগুলি তোমার টেনে নিয়ে যাবে, তোমার কিচ্ছু করতে হবে না, চোখ বন্ধ করে শুধু করে দেওয়া। যেমন অনেক সময় পরীক্ষায় থাকে না, 30 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড জানতে হয়। হ্যাঁ, কোনটা দিয়ে ভাগ করব, কোনটা দিয়ে গুণ করব, এরকম একটা সময় নষ্ট হয়, প্লাস ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ওইটাই কনভার্সন ফ্যাক্টর যদি তোমরা ভালো করে শিখো, কোনো দিন ভুল হবে না। যাই হোক, দেখো 1 সেকেন্ড বাই 10⁶ মলিকুলস তো আমার দরকার নাই, সুতরাং অ্যাভোগাড্রো নাম্বার পরবর্তীতে আমি নিয়ে আসলাম। অ্যাভোগাড্রো নাম্বার কি বলে? এত মলিকুলস পার মোল। এই মলিকুলসে কাটা গেল, রইল মোল। মোল কি আমার দরকার? না, মোলও দরকার নাই। সুতরাং 1 মোলে আছে 18 গ্রাম ওয়াটার। 18 গ্রাম কেমনে? H2O, ওয়াটারের ফর্মুলা। H2 তে 2 আর ওতে 16 হলো 18। সুতরাং 1 মোল বাই 18 গ্রাম অফ ওয়াটার। এই গ্রাম অফ ওয়াটার কি আমার দরকার? না, দরকার নাই। এই গ্রাম অফ ওয়াটার কাটতে হইলে এটা উপরে গ্রাম অফ ওয়াটার থাকতে হবে, নিচে আমি নিয়ে আসলাম মিলিলিটার। 1 গ্রামে 1 মিলিলিটার পানির ক্ষেত্রে, সুতরাং এই গ্রাম চলে গিয়া মিলিলিটার চলে আসলো। মিলিলিটার কি আমার দরকার? না, দরকার নাই, আমার ড্রপ দরকার। তো 1 ml অফ ওয়াটার মানে 20 ড্রপস অফ ওয়াটার। এইভাবে কনভার্সন করে গিয়ে শেষে এই কনভার্সন ইউনিট সবগুলি চলে যাবে, থাকবে ইয়ার্স পার ড্রপ অফ ওয়াটার। 1 ড্রপ পানি উপরে ইয়ার্স। আর এই যত সাংখ্যিক এই সহগগুলি আছে এগুলি সব এখানে নিয়ে আসলাম। যেমন এই ফ্যাক্টর থেকে আসছে এইটা, তারপরে এই ফ্যাক্টর থেকে আসছে, নিচে আসছে 10⁶, এই ফ্যাক্টর থেকে আসছে 18। এইভাবে সব সংখ্যাগুলি এখানে চলে আসলো। এখন এই ক্যালকুলেটারে যদি 23 বসাইতে অসুবিধা হয়, তুমি ছোট করে নিতে পারো, ছোট করে নিবা। যেমন 10⁶ আর 3600 থেকে 100 আনো, তাহলে 10⁸ হইল। 10⁻23কে 10⁸ দিয়ে ভাগ দিলে 10⁻15। এইভাবে ছোট ছোট করেও করতে পারো, আর ক্যালকুলেটর বসিয়েও করতে পারো। মোট কথা তুমি শেষ পর্যন্ত এইটা পাবে, 53 × 10⁶ ইয়ার্স পার ড্রপ অফ ওয়াটার। এটার মানে কি? মানে হইল, দ্যাট ইজ টু সে 53 মিলিয়ন ইয়ার্স অর 5 crore, মানে 10 মিলিয়ন 1 কোটি। তো সুতরাং 5 কোটি 5 crore 30 lakh years is required to collect 1 drop of water at a collection rate of 1 million molecules of water per second. এবার একটু ভেবে দেখেছ?
আমার তো মনে হয় এর চেয়ে আশ্চর্য কোনো ব্যাপার বিশ্বে নাই। 10 লক্ষ পানির অণু প্রতি সেকেন্ডে আমি কালেক্ট করব, 1 ড্রপ পানি কালেক্ট করতে এই হারে 1 ড্রপ পানি কালেক্ট করতে আমার লাগবে 5,30,00,000,000 বছর। অবিশ্বাস্য এই হিসাব। কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার যদি সত্য হয়ে থাকে, এই হিসাবও সত্য। আমি চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করেছিলাম, এই প্রশ্নটা করেছিলাম। চ্যাট জিপিটি 2 পাতা সুন্দর করে অ্যানালাইসিস করে উত্তর দিয়েছে 53 মিলিয়ন ইয়ার্স। মানে এইটাই আমি যেটা করলাম। সুতরাং অ্যাভোগাড্রো নাম্বার আমরা সবাই পড়েছি, ব্যবহার করেছি, কিন্তু এটার মাহাত্ম্য বুঝি নাই। এমনকি মজা করার ছলে আমি সায়েন্স পড়া লোকদেরকেও আমি এই প্রশ্নটা করেছি। কেউ উত্তর দিয়েছে 3-4 ঘন্টা লাগতে পারে, আরেকজন হয়তো বলেছে না 3-4 ঘন্টা হবে না, 7 দিন তো লাগবেই। একজন শুধু সাহস করে উত্তর দিয়েছিল 1 মাস লাগবে। অথচ প্রকৃত অবস্থাটা একটু দেখো, একটু চিন্তা করো। মানে কি বলবো, এটার বলার কিছু নাই। আল্লাহর এই অসীম রহস্যের এটা একটা ছোট্ট একটা নমুনা। যাক, এটা এই পর্যন্তই। অঙ্কের প্রশ্নে চলে আসি। এই অঙ্কটা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, মানে বিন্যাস এবং সমাবেশ, এই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। প্রবলেমটা হলো হাউ মেনি মিনিংফুল মানে অর্থপূর্ণ 6 ডিজিট ইভেন নাম্বারস, অর্থপূর্ণ 6 অঙ্কের জোড় সংখ্যা ক্যান বি ফর্মড উইথ দ্য ডিজিটস 0, 3, 4, 5, 6, 9 ইউজিং ইচ ডিজিট অনলি ওয়ান্স ইন এ নাম্বার। অঙ্কটা বিভিন্ন বোর্ডে 18 সনে এসেছিল। ঠিক আছে, ভিডিও পজ করে রেখে চেষ্টা করো, তারপর আমার সলিউশন দেখো। সলিউশন, এখানে প্রশ্নে বলা আছে অর্থপূর্ণ 6 অঙ্কের জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে এই সংখ্যাগুলির ভিতরে 0 আছে, 4 আছে, 6 আছে, আর বাকিগুলি তো বেজোড় অঙ্ক। সুতরাং যেসব সংখ্যার কথা বলা হচ্ছে সেগুলি শেষে 0, 4, 6 এগুলি থাকবে 1 নম্বর। আবার অর্থপূর্ণ 6 অঙ্কের জোড় সংখ্যা বলছে, মানে এই কথাটা ইঙ্গিত দিছে যে এই যে অঙ্ক সংখ্যার শেষে 4 আছে, কারণ ডিজিটই আছে 6টা। এখন 4 আছে, আবার সামনে 0 আছে, অঙ্ক কিন্তু 6টাই হইলো, সবগুলি বসলো। কিন্তু এটা কি অর্থপূর্ণ 6 অঙ্কের সংখ্যা হলো না। আর 0 হইলে তো এটা অ্যাকচুয়ালি 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল, সামনের 0 তো কোনো দাম নাই। সুতরাং যেসব সংখ্যার শেষে 0 আছে, 4 আছে, 6 আছে, এগুলি আসবে। আর বাদ যাবে কোনগুলি? যেগুলির শেষে 4 আছে কিন্তু সামনে 0 আছে, 4 আছে এবং সামনে 0 আছে, এইটা বাদ যাবে এই সংখ্যাগুলি থেকে। আবার যে যে সংখ্যার শেষে 6 আছে আবার সামনে 0 আছে, এগুলিও কিন্তু 6 অঙ্কের অর্থপূর্ণ জোড় সংখ্যা হইল না। তো ওই সংখ্যাগুলি থেকে এই 2 ধরনের সংখ্যা বাদ যাবে। এই হচ্ছে ব্যাপারটা। এই জন্যই ধরি M1 দি নাম্বার অফ নাম্বারস, মানে ওই সংখ্যার সংখ্যা যেগুলি হ্যাভিং 0 অ্যাজ দ্য লাস্ট ডিজিট, সবার শেষে 0 আছে এরকম সব সংখ্যাগুলি, এরকম সমস্ত সংখ্যাই ওই সংখ্যার অন্তর্ভুক্ত। আচ্ছা, M2 হইছে নাম্বার অফ নাম্বার সেভিং 4 অ্যাজ দ্য লাস্ট ডিজিট, শেষে 4 আছে এরকম সংখ্যা M1, M2 ধরি M2। আবার M3 যেটার শেষে 4 আছে কিন্তু সামনে 0 আছে, প্রথম ডিজিটটা 0, এই সংখ্যাগুলি তো হবে না, এই সংখ্যাগুলি বাদ যাবে। একইভাবে যে সংখ্যার শেষে 6 আছে ওই সংখ্যাটা আসবে, ওটার থেকে বাদ যাবে যে সংখ্যার শেষে 6 এবং সামনে 0 আছে। এই সিম্পল এনাফ। সো দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ M1, M1 এর সব সংখ্যাই আসবে, প্লাস M2, M2 আসবে, মাইনাস M3, মানে ওইটার শেষে 4 এবং সামনে 0। এটা সেই M4 এর শেষে 6, আবার M4 এর শেষে 6 কিন্তু সামনে 0, এটা সুতরাং এটা বাদ যাবে। তাহলে এইভাবে দাঁড়াইলো 5P5
এম অন তো 5p5, কারণ আমি জিরো আছে শেষে, জিরো আমি ফিক্সড করে দিলাম, তাহলে আর অঙ্ক থাকে পাঁচটা। পাঁচটা কতভাবে নিজেদের ভিতরে সজ্জিত হইতে পারে, 5p5। একইভাবে পরেরটাও 5p5। একইভাবে শেষে 4, সামনে জিরো, দুইটা ফিক্সড করে দিলাম, তাহলে চারটা ভিতরে অন্য চারটে ঘোরাফেরা করবে, বিভিন্ন সজ্জায় সজ্জিত হবে। সুতরাং এটা 4p4। M3 হচ্ছে 4p4। আবার M4 হচ্ছে 5p5 মাইনাস আবার 4p4, অর্থাৎ 120, 120 মাইনাস 24, আবার 120 মাইনাস 24, এই টোটাল 312টা। অর্থাৎ 312টা হচ্ছে অর্থপূর্ণ জোড় বিজোড় সংখ্যা, অর্থপূর্ণ 6 অঙ্কের জোড় সংখ্যা। ঠিক আছে, আজকের লেসন এই পর্যন্তই। থ্যাঙ্কস।